সুপ্রভাত প্রিয় ছাত্রছাত্রীদেরকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। তোমরা দশম শ্রেণীর ছাত্রছাত্রী। তোমাদেরকে বিগত বেশ কিছুদিন ধরে আমি বায়ুর বিভিন্ন ক্ষয়কার্য, সঞ্চয় কার্য, এই ভূমিরূপগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। প্রথমে আমরা আলোচনা করেছি বায়ু কি কি পদ্ধতিতে ক্ষয় কাজ, বহন কাজ এবং সঞ্চয় কাজ করতে পারে। তারপরে বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে আমরা আলোচনা করেছি, তাই তো? আচ্ছা, কয়েকটা বায়ুর ক্ষয়কার্যের ফলে কয়েকটা ভূমিরূপের নাম কার কার মনে আছে দেখি একটু বলো দেখি আমাকে। হ্যাঁ, বায়ুর ক্ষয়কার্যের ফলে কি কি ভূমিরূপ লক্ষ্য করা যায়? হ্যাঁ, একদম ঠিক বলেছ। ক্ষয়কার্যের ফলে গৌড়, কারা, ইনসেলবার্জ, তারপরে রয়েছে তোমার জুগ্যান, ইয়ারদাং। এই জুগান ইয়ারদাং এর পার্থক্য আমরা জেনেছি। তারপরে আমরা জানলাম যে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপ। তো বায়ুর সঞ্চয় কার্যের ফলে প্রচুর যে ভূমিরূপ সৃষ্টি করে এমন নয়। আমরা দুটো ভূমিরূপ সম্পর্কে আলোচনা করেছি। কি কি আলোচনা করেছি বলো? একটা আলোচনা করেছি আমরা বালিয়াড়ি সম্পর্কে, এবং এই বালিয়াড়ির আবার বিভিন্ন রকম শ্রেণীবিভাগ আমরা লক্ষ্য করতে পেরেছি। এই শ্রেণীবিভাগ কি কি শ্রেণীবিভাগ জেনেছি আমরা? তো এখান থেকে আমরা শ্রেণীবিভাগ হিসাবে আমরা জেনেছি যে তোমার সিফ বালিয়াড়ি আর বারখান বালিয়াড়ি। ঠিক আছে, আর কি জেনেছি বলো? সমভূমি, ভেরি গুড, সেটা লোয়েস সমভূমি নামে পরিচিত। আচ্ছা, এইগুলো আমরা আলোচনা করলাম। তারপরে পরবর্তীতে আমরা আবার আলোচনা করলাম যে বায়ুর এবং জলধারা, অর্থাৎ শুধুমাত্র সেই অঞ্চল, অর্থাৎ বায়ুর একদম শেষ প্রান্ত বলা যায়, মরুভূমির বায়ুর শেষ প্রান্ত বলে তো কিছু হয় না, মানে বায়ুর ক্ষয়কার্যের শেষ সীমানা যদি বলা যায়, তাহলে সেখানটাতে কি হয়, বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপ। সেই ভূমিরূপগুলো কি কি ছিল সেটাই আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি। সেখানটায় আমাদের প্রথমে ছিল ওয়াদি, ছিল পেডিমেন্ট, ছিল বাজাদা, ছিল প্লায়া ছিল। একদম তোমরা ঠিক বলেছ। এই চারটি ভূমিরূপ সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছি, তাই না? এবং গত ক্লাসে আমরা বলেছিলাম যে পরবর্তী যে ক্লাসটা আমরা করব, সেই ক্লাসটা আলোচনা করলেই কিন্তু আমরা যে অধ্যায় সম্পর্কে বিগত বেশ কিছুদিন ধরে আলোচনা করছিলাম, নদী, হিমবাহ, বায়ু, তাদের দ্বারা গঠিত বিভিন্ন ভূমিরূপ এবং তাদের কার্যকারিতা, এটা করলে আমাদের চ্যাপ্টারটা আমরা সমাপ্ত করতে পারবো। তো আজকে আমাদের এই নির্দিষ্ট অধ্যায়ের নির্দিষ্ট অংশ আলোচনা করলে অধ্যায় শেষ হবে। তো আমি তোমাদের কাছ থেকে আগে একটু জেনে নেব যে আমরা লাস্ট ক্লাসে যে বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম, অর্থাৎ ওয়াদি, আর কি বলো, বাজাদা, আর প্লায়া বা প্লায়া হ্রদ, আর আমরা আলোচনা করেছিলাম পেডিমেন্ট সম্পর্কে, তাই তো? আচ্ছা, প্রথমে আমাকে বলো এই ওয়াদি, ওয়াদি কথার অর্থ কি? ওয়াদি কথার অর্থ হচ্ছে শুষ্ক উপত্যকা। খুব ভালো, শুষ্ক উপত্যকা। থর মরুভূমিকে এই ওয়াদিকে কি নামে পরিচিত হয়? থর মরুভূমিতে এই ওয়াদি নালা নামে পরিচিত, তাই তো? আচ্ছা, তো এই ওয়াদি কিভাবে তৈরি হয়, কিভাবে সৃষ্টি হয় এই ওয়াদি, একটু বলো আমাকে। হ্যাঁ, একদম ঠিক বলছো যে মরু অঞ্চলে হঠাৎ বন্যার পর, না হঠাৎ করে যদি বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পায়, এবং সেখানে তো সারা বছর বৃষ্টিপাত হয় না, যখন বৃষ্টিপাত হয় দেখা গেল 25 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হয়। যদি কোনো সময় অতিরিক্ত বৃষ্টিপাত হয় এবং বন্যা হয়, সেই বন্যার ফলে কি হবে, অতিরিক্ত জল একটা নির্দিষ্ট অংশের মধ্যে দিয়ে প্রবাহিত হবে, কিন্তু এই যে প্রবল শুষ্ক জল, মানে মরুরাশি, মরুপ্রান্তর, শিলা বালি যে প্রান্তর, এগুলো কি হবে, সারা বছর তো জল পাচ্ছে না এরা, তাহলে যখনই জলটা পাচ্ছে তখন কিন্তু এর ওপর দিয়ে যাওয়ার সময় জলধারাটা সহজেই হারিয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, তাই না? তাহলে
আমাদের এই সমভূমিতে যেমন মাটির তলা একটু পরিমাণ হলেও অল্প অল্প ভিজে থাকে, দেখবে সেজন্য যত দূর যাওয়া যাচ্ছে বা যাওয়া হয় মোটামুটি একটা জলের প্রবাহটা লক্ষ্য করা যায়। কিন্তু এই নদী এই যে মরুভূমি এই যে অংশে উপত্যকাতে যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ নেই, সেই জন্য নদীর যেটুকু জল ছিল সেটুকু যেতে যেতেই শুকিয়ে যাচ্ছে, এবং কিছু দূর যাওয়ার ফলেই সেটা এই উপত্যকাটা কি হয়ে যাচ্ছে বলতো, শুষ্ক, শুকিয়ে যাচ্ছে। তাহলে এই যে উপত্যকা, শুষ্ক উপত্যকা, এটাকেই বলা হচ্ছে ওয়াদি, তাই তো? এবং যেহেতু এখানে জলের জলের একটা প্রবাহ লক্ষ্য করা যায় বা চিহ্ন একটা লক্ষ্য করা যায়, যেখান দিয়ে কোনো একটা সময় জল প্রবাহিত হয়েছিল, তার চিহ্ন স্বরূপ কিন্তু এই শুষ্ক উপত্যকাটি পড়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, এই প্রসঙ্গে আরো একটা কথা বলি যে এইখানটায় দেখবে যে মরুভূমির প্রান্তরে কোনো নদী কিন্তু একটা স্থান থেকে আরেকটা স্থানে প্রবাহিত, একটা দেশ থেকে আরেকটা দেশে খুব সহজে প্রবাহিত হতে পারে না। সব নদীগুলো কি হয়, এই মরুভূমির প্রান্তরেই কিন্তু শুকিয়ে যায়। এদেরকে আবার কি বলা হয়, অন্তর্বাহিনী নদী। অর্থাৎ এই নদীগুলো তো কোনো নির্দিষ্ট অঞ্চল ছেড়ে আরেকটা অপর কোনো অঞ্চলের সঙ্গে মিলিত হতে পারছে না। এরকম যদি অবস্থা হয় তাহলে অন্তর্দেশীয় অন্তর্বাহিনী নদী বলা হয় তাকে। ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে বলো পেডিমেন্ট। এই পেডিমেন্ট কথার অর্থ আগে বলো। পেডিমেন্ট কথার অর্থ হচ্ছে, পেডি কথার অর্থ হচ্ছে পাদদেশ, আর মন্ট কথার অর্থ হচ্ছে যে পর্বত। তাহলে একসঙ্গে কি দাঁড়ালো, পর্বতের পাদদেশ। খুব ভালো বলেছো। তাহলে এই যে বিভিন্ন অংশে পাহাড়ের পার্বত্য উপত্যকায়, যেখানে পাদদেশীয় যে অঞ্চল, সে পাদদেশীয় অঞ্চলে কি হবে, এবং বাজাদার ঊর্ধ্বে সেখানে যদি বায়ু এবং জলধারার মিলিত কার্যের ফলে ভূমিশিলা যদি উন্মুক্ত হয়ে যায় এবং মৃদু ঢালু একটা ভূমিরূপ গড়ে ওঠে, ঠিক আছে, এবং হালকা পলির আস্তরণ থাকে, এবং যার ঢাল হতে পারে প্রায় 7 ডিগ্রি পর্যন্ত ঢাল হতে পারে, সেই যে সমান ভূমি, অল্প মৃদু ঢালু সমভূমি, সেটাকে আমরা পেডিমেন্ট বলতে পারি, তাই তো? আচ্ছা, আর বাজাদা, বাজাদা হচ্ছে সর্বশেষ একটা অংশ। এখানটাতে এই অংশে এসে কি হচ্ছে, এটা মরুভূমির একদম শেষ প্রান্তে অবস্থান করছে। তো এইখানটায় এই যে মরু অঞ্চল থেকে বা মরু পাহাড় থেকে যে পলি বালি বিভিন্ন সবকিছু সঞ্চিত হয়ে এসে, এবং জলের দ্বারা হতে পারে, সে পলল শঙ্কুগুলো কি হয়, একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে জমা হয়ে যাচ্ছে। এবং যদি প্লায়া হ্রদ হয়, তাহলে প্লায়া হ্রদেও সেখানেও তো পলি সঞ্চিত হয়ে যাচ্ছে। তাহলে এরকম ভাবে সেইখান থেকেও যদি পলল শঙ্কু দ্বারা সেগুলি যদি সঞ্চিত হয়ে যায়, সঞ্চিত হয়ে গিয়ে কিন্তু একটা সমভূমি গড়ে উঠতে পারে। এবং এই সমভূমি, যে সমভূমিটার তোমার কি বলবো, উচ্চতা কিন্তু এই পেডিমেন্টের মতো হবে না, একটু কম হবে। সেই অংশকে আমরা বাজাদা বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস একটু জিজ্ঞাসা করব, পেডিমেন্ট এবং বাজাদা এর মধ্যে পার্থক্য যদি তোমরা বলতে পারো। একদম ঠিক, তুমি পেডিমেন্ট সম্পর্কেই বলো। পেডিমেন্ট হচ্ছে একটি ক্ষয়জাত সমভূমি, আর বাজাদা এটি একটি সঞ্চয়জাত সমভূমি, তাই তো? তাহলে তোমরা সবাই যেটা বললে সেটা হচ্ছে যে পেডিমেন্ট হচ্ছে একটি ক্ষয়জাত সমভূমি, আর বাজাদা হচ্ছে বায়ু এবং জলধারার সঞ্চয়জাত একটি সমভূমি। খুব ভালো। আচ্ছা, পেডিমেন্টের ভূমিঢাল কত হয়? 10 ডিগ্রি থেকে 12 ডিগ্রি পর্যন্ত পেডিমেন্টের ভূমিঢাল হয়। আর বাজাদার ভূমিঢাল সেখানে হয় গড়ে 3 থেকে 4 ডিগ্রি মতো। আচ্ছা, পেডিমেন্ট কি হয়? পেডিমেন্ট হচ্ছে, এই পেডিমেন্ট কিন্তু প্লায়া যে হ্রদ, সেই প্লায়া হ্রদের জলপৃষ্ঠের থেকে উচ্চতা কিন্তু বেশ খানিকটা বেশি হয়। আর এই বাজাদা কিন্তু প্লায়া হ্রদের জলতলের প্রায় সমান উচ্চতায় অবস্থান করে। ঠিক আছে? আচ্ছা, পেডিমেন্ট কোন উচ্চতায় অবস্থান করে বলো?
পেডিমেন্ট রয়েছে তোমার হচ্ছে পাদদেশীয় ঢালের উঁচু অংশ এবং বাজাদার ঊর্ধ্বসীমায় এটি অবস্থান করে। তার মানে পেডিমেন্টের যে অবস্থানটা, একটা ছবি দেখেছিলাম ভাগ ভাগ করে পেডিমেন্ট বাজাদা, তো সেখানে আমরা দেখেছিলাম বাজাদা একদম নিম্ন প্রান্তে রয়েছে, তার আগে কিন্তু পেডিমেন্ট ছিল, তার আগে পর্বত, তাহলে পর্বত আর শেষে বাজাদা, তার মধ্য প্রান্তে রয়েছে পেডিমেন্ট। আর বাজাদা হচ্ছে এই পেডিমেন্টের নিম্ন সীমায় এই বাজাদা অবস্থান করে। ঠিক আছে, তাহলে এই গেল বা এই সম্পর্কিত অংশ গেল আমাদের পেডিমেন্ট এবং বাজাদা সম্পর্কিত সম্পূর্ণ আলোচনা। ঠিক আছে, তাহলে আমরা আজকে নতুন যে অংশ, অর্থাৎ এই অংশটা করবার সাথে সাথে আমাদের নির্দিষ্ট চ্যাপ্টার অর্থাৎ প্রথম অধ্যায় আমরা সমাপ্ত করতে পারবো। প্রথম অধ্যায় সমাপ্ত হয়ে গেলে এখান থেকে প্রশ্নোত্তরগুলো আমরা কিন্তু এখান থেকে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা এই যে ছবিগুলো দেখো, একটু ছবি দেখো, একটা ছবি এখানে দেখানো হচ্ছে, একটা গাছ ছিল, এই গাছটা একদম পুরো, যদি আমরা একদম কথ্য ভাষায় বলি, দেখো গাছটা শুকিয়ে গেছে, শুকিয়ে মরে গেছে, তাই না? তো কি কারণে এটা হলো বলে তোমাদের মনে হচ্ছে? দেখো পরিবেশটা দেখো, চারিপার্শ্বিক মানে পারিপার্শ্বিক বিভিন্ন চারিপাশের বিভিন্ন পারিপার্শ্বিক পরিবেশটা দেখলে তোমরা কি বুঝতে পারছো? এটা মরুভূমির প্রান্তরে একটা গাছ, যে গাছটা এই মরুভূমির সঙ্গে নিজেকে অভিযোজিত করতে পারেনি, তাই না? অতিরিক্ত তাপমাত্রার জন্য এবং যেটা ভৌম জলস্তর থেকে, যেখান থেকে গাছ শিকড়ের সাহায্যে জল সংগ্রহ করে, সেই সংগ্রহ কিন্তু তারা করে উঠতে পারেনি। না পারার জন্যই কিন্তু এখান থেকে দেখা গেল এই গাছটা ধীরে 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 শুকিয়ে গেছে। তারপরের ছবিটাও দেখো, এখানে মরুভূমিকে আমরা দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি অল্প ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ঝোপঝাড়, গুচ্ছ ধরনের গাছ, এগুলো আমরা ছোট ছোট লক্ষ্য করতে পারছি। তো এখানে যেমন একদিকে এখানে দেখো একটু হলেও বালির সাথে মৃত্তিকার যে স্তর সামান্য পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ যে অংশে এই যে গাছপালাগুলো লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু যে অংশে একদম গাছপালা বলতে কিছুই নেই, দেখো ধূ বালির প্রান্তর, এবং বালির পাহাড় পেরিয়ে গেলে বুঝতে পারছো সেখানে সম্পূর্ণটাই বালির বা মরুভূমির ব্যাপক অংশ বা ব্যাপক অঞ্চল কিন্তু লক্ষ্য করা যাবে। এই গাছটাই দেখো, এখানে দেখো পুরো মরুভূমি, দেখো মাটি, এখানে মাটি তো নয়, মরুভূমি পুরো দীর্ঘদিন ধরে কালো আকৃতি ধারণ করেছে, কালো আকার ধারণ করেছে। এই গাছটা এখানে মরে যাচ্ছে, বার গাছগুলো কতদিন এখানে অভিযোজিত করতে পারবে সেটা বলা যাচ্ছে না, যেহেতু আমাদের এখানকার গাছ কি হয়, কোনো গাছ যদি একটু হালকা মানে শুকিয়ে যায়, ডালপালা যদি জল পায়, তাহলে কিন্তু সেটা আবার নতুন করে পাতা গজাতে শুরু করে। কিন্তু এই অঞ্চলে তো বৃষ্টির নেই, আর এই অঞ্চলে বৃষ্টি নেই মানে এখানে কোনো মানুষ গিয়ে, ওখানে জলই পাওয়া যায় না, তা কোনো মানুষ গিয়ে যদি স্বাভাবিকভাবে জল দিতেও চায়, সেটাও কিন্তু বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। ঠিক আছে, আজকে আমাদের আলোচনা করব, যেটা আমি এই কাজগুলো দেখালাম, যে এতদিন তো আমরা আলোচনা করলাম মরুভূমিতে কি কি ভূমিরূপ গঠিত হয়, কিভাবে সেটা ক্ষয়কার্য করছে, ভূমিরূপগুলো গঠন করছে, সেই সম্পর্কে আমরা আলোচনা করেছি। কিন্তু এবার আমরা আলোচনা করব এই যে মরুভূমি হঠাৎ করে একদিনেই কি এরকম ধুধু বালির প্রান্তর গড়ে উঠেছে? এবং এই যে মরুভূমিতে দেখো, সারা পৃথিবীর মধ্যে সব থেকে কম লোক কিন্তু এই অঞ্চলেই বসবাস করে, তাই না? কারণ যেখানে বন জঙ্গল আছে, গাছপালা রয়েছে, সেখানেই তো মানুষ বেশি বসবাস করে। আর যেখানে গাছপালার পরিমাণ কম, দুর্গম এরিয়া, সেখানে মানুষ স্বাভাবিকভাবে, এবং এই যে অঞ্চলটা ভীষণ রুক্ষ এবং শুষ্ক অঞ্চল, মানুষের প্রয়োজনীয় যতটুকু চাহিদা সেখানে এগুলো থেকে কি মেটে না এখান থেকে। তাহলে সেই জন্য এই অঞ্চলে দেখো প্রকৃতি যেমন রুক্ষ শুষ্ক হয়ে গেছে, মানুষও কিন্তু সেই জন্য এই অঞ্চলে বসবাস করতে পারে না। তো কেন এই মরুপ্রান্তর দিনকে দিন আরো বৃদ্ধি পাচ্ছে, বা কোথাও কোথাও নির্দিষ্ট একটা প্রতিরোধ করার চেষ্টা করা হচ্ছে? কিভাবে দেওয়াল তুলে প্রতিরোধ, কিসের দেওয়াল, সেটা আমি আলোচনা করতে করতে বলবো তোমাদের, তোমরা পুরো ক্লাসটা মনোযোগ সহকারে শোনো। ঠিক আছে, এবং যে আমাদের ভারতবর্ষের মরুভূমির নাম কি? থর মরুভূমি।
আচ্ছা, বিশ্বের সব থেকে বড় মরুভূমির নাম কি? সাহারা মরুভূমি। এই থর মরুভূমি এবং সাহারা মরুভূমি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, যে এখানে কত হেক্টর জমি কিভাবে মরু প্রসারিত হচ্ছে, কিভাবে চেষ্টা করে আমরা এই মরুর প্রসারিত হওয়া অবস্থার হাত থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। কারণ এরপর এইভাবে যদি মরু প্রান্তর বা মরুভূমিগুলো তাদের আয়তন বৃদ্ধি করতে থাকে, তাহলে একদিন কিন্তু এগুলো আমাদের এই জনসাধারণের অঞ্চলে বা ধীরে ধীরে এই জনবসতিযুক্ত অঞ্চলগুলোকে কিন্তু গ্রাস করতে শুরু করবে। আর এই অঞ্চল যদি গ্রাস করতে শুরু করে, তাহলে তোমরা বুঝতে পারছো, যদি যে ব্যাপক অঞ্চল, যে কৃষি জমির অঞ্চল, কৃষি জমির পরিমাণ হ্রাস পেয়ে যাবে, মানুষের বাসস্থানের জায়গা কমে যাবে, যে বন জঙ্গল বনভূমি ছিল সেগুলো হ্রাস পেয়ে যাবে। তাহলে এগুলোকে আমরা সবকিছুকেই কিভাবে, এটা তো প্রকৃতিরই অংশ, মানুষ যে এই মরুভূমিকে বানিয়েছে সেটা নয়, প্রকৃতিই বানিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে মানুষের দোষেই কিন্তু এই মরুভূমি ধীরে ধীরে প্রসার লাভ করছে, সেইটাকে আমাদেরকে বন্ধ করতে হবে। চলো আমরা উপায়গুলো আর সম্পূর্ণটা জেনে নিই আজকে। আজকে আমাদের আলোচনার অংশ হচ্ছে মরু অঞ্চলের প্রসারণ ও প্রতিরোধ। এই হচ্ছে কোনো একটা মরুভূমির অংশ, যেটা মরুভূমি জাহাজ, কি বলতো, উট, ক্যামেল, এই যে যাতায়াতের মাধ্যম হিসাবে নিয়ে যাওয়া হচ্ছে। ক্যারাভান বা নির্দিষ্ট একটা পথ রয়েছে, যে পথ দিয়ে একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে যাওয়া যাচ্ছে, আর এটা হচ্ছে ওয়েসিস। এবং এই যে ধুধু বালির প্রান্তর, মরুর প্রান্তরে তোমরা হয়তো জানো বা অনেকে গিয়ে থাকবে, এখানে কিন্তু প্রতি বছর একটা ব্যাপক পরিমাণ পর্যটক এই অংশে ভিড় জমায়। কেন ভিড় জমায়? এই কারণে মরুভূমি দেখার জন্য তারা সেখানটায় ভিড় জমায়। ঠিক আছে, তা চলো আমরা শুরু করি আজকের নতুন অংশ, যেটা হচ্ছে মরুভূমির প্রসারণ। কিভাবে হচ্ছে মরুভূমির প্রসারণ, কাকে বলা হয় সেটা আমরা জানবো। উষ্ণ মরুভূমির প্রান্তভাগে, তাহলে যে মরুভূমি, এই দেখো ব্যাপক ব্যাপক মরুভূমির প্রান্তভাগ এবং শেষ যে ভাগগুলো রয়েছে, সেখানে উৎপাদনশীল ভূমি, অর্থাৎ যে ভূমি চাষবাস করার যোগ্য, যে ভূমি রয়েছে, জমি রয়েছে, এবং সেগুলো ধীরে ধীরে ক্রমশ কি হচ্ছে, ঊষর মরুভূমিতে পরিণত হচ্ছে, মানে ধীরে ধীরে আরো উষ্ণ হয়ে যাচ্ছে। এবং এই যে ঊষর মরুভূমিতে পরিণত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হচ্ছে, মরুকরণ বা ডেজার্টিফিকেশন বলা হয়ে থাকে। ঠিক আছে, মরুভূমির ক্ষেত্রমান বৃদ্ধি এই মরু প্রসারণ বলা হয়। মরুভূমির ক্ষেত্রমান বৃদ্ধি হয়ে যাচ্ছে, এর জন্য এই ক্ষেত্রমান বৃদ্ধিকেই মরু প্রসারণ বলা হয়। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে মরুভূমি যেটুকু, ধরো নির্দিষ্ট একটা অঞ্চল, এই অঞ্চলটার মধ্যে সীমাবদ্ধ রয়েছে মরুভূমি, এই অঞ্চলটা ছেড়ে যদি এরকম ভাবে বৃহৎ হতে থাকে, চারিদিকে বেড়ে যেতে থাকে, এরিয়া যদি এরকম ভাবে বেড়ে যেতে থাকে, তাহলে যে এই যে বৃদ্ধি, এই যে প্রক্রিয়া, এটাকে বলা হচ্ছে মরু প্রসারণ। ঠিক আছে, যেমন একটা গার্ডার, যার যতটুকু এরিয়া রয়েছে, কিন্তু আমরা সেটাকে টাইট করে রাখার জন্য কি লম্বা করছি, তাহলে সেটা কিন্তু প্রসারিত হয়ে যাচ্ছে। এরকম ভাবে এই মরু প্রসারণের দৃষ্টান্ত কি রয়েছে, পৃথিবীর 35% জমি কিন্তু মরুকরণ দ্বারা আক্রান্ত। কি মরুকরণ দ্বারা আক্রান্ত? এই যে মানে মরুভূমির যে অংশ, এটা কিন্তু এই জমিগুলো, পৃথিবীর যা মরুভূমি রয়েছে চারিদিক দিয়ে দেখা গেল 35% জমি এই মরুভূমির প্রসারের জন্য আক্রান্ত হয়ে গেছে। ফলে 85 কোটি মানুষের, তারা কিন্তু কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হয় তারা সেখান থেকে সরে যাচ্ছে, যদি সরে না যায় তাহলে বাসস্থানের সমস্যা হচ্ছে, সেখানে চাষবাসের সমস্যা হচ্ছে, সেখানে প্রাত্যহিক জীবনের যে কার্যাবলী করতে সমস্যা হচ্ছে। তাহলে এগুলো লক্ষ্য করা যাচ্ছে। তাহলে প্রতি বছর 60,000 করে বর্গ কিমি অঞ্চল এই কিন্তু মরুভূমিতে পরিণত হয়ে যাচ্ছে। অর্থাৎ যেটুকু জমি, যেহেতু পৃথিবীতে জমির পরিমাণ সীমাবদ্ধ, জমির তো আর পরিমাণ বাড়বে না। ব্যক্তিগতভাবে জমির পরিমাণ বাড়তে পারে, কিন্তু প্রাকৃতিকভাবে কি জমির পরিমাণ বৃদ্ধি পাবে? পাবে না, আর পারছেও না। কিন্তু যেটুকু জমিতে রয়েছে, দেখো সেই জমিতেও কিন্তু কৃষিকাজ করে মানুষের চাহিদা মেটানো সম্ভবপর হচ্ছে না, বিশেষ করে আমাদের মতো এই ব্যাপক
জনসংখ্যার দেশে, প্রায় 140 কোটি জনসংখ্যার দেশে। এছাড়াও বাসস্থানের একটা অভাব দেখা দিচ্ছে, দিনের পর দিন মাথা উঁচু আকাশ সমান ফ্ল্যাট গড়ে উঠছে। এর ফলে কি হচ্ছে, জলের টান ধরছে। তো সব দিকে সেগুলো আলাদা বিষয়। এভাবে কিন্তু দেখো এরিয়া তো কম রয়েছে, আরও প্রতি বছর 60,000 করে বর্গ কিমি এরিয়া এই মরু অঞ্চলের প্রসার হচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে। প্রথমে থর মরুভূমি সম্পর্কে আমরা একটু জানি যে কি হচ্ছে। রাজস্থানে যে থর মরু অঞ্চল রয়েছে, থর মরু অঞ্চল, এই হচ্ছে ভারতবর্ষের ম্যাপ। এখান থেকে দেখো এই রাজস্থানের এই যে ডটেড এরিয়া, এই এরিয়াটা হচ্ছে পুরোটাই থর মরুভূমি, এবং বাইরেরটা এটা হচ্ছে পাকিস্তানের কিছু অংশ রয়েছে। তো এই থর মরুভূমিতে কিন্তু মানে ব্যাপক পরিমাণ একটা ভূমি প্রসারিত হয়ে যাচ্ছে। কি হচ্ছে, 0.86% হারে ভূমি ক্রমশ পূর্ব দিক ও উত্তর পূর্ব দিকে প্রসারিত হচ্ছে। অর্থাৎ এই যে রাজস্থান, এই রাজস্থানের পূর্ব দিক, অর্থাৎ এই দিকটা, এই পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিক, এই দিকটাই কিন্তু প্রসারিত হয়ে যাচ্ছে। দেখো রাজস্থানের 67% অংশ কিন্তু অলরেডি এই মরুভূমির অংশ। কত শতাংশ ভূমি? 67%। এছাড়াও গুজরাট, এর পার্শ্ববর্তী যে রাজ্যগুলি রয়েছে, গুজরাট, মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা, এগুলো কিন্তু মরুকরণের সমস্যায় জর্জরিত। ঠিক আছে। আচ্ছা, ভারতের 25% ভূমি মরুকরণের গ্রাসে রয়েছে। তাহলে ভারতের কত পার্সেন্ট জমি? 25% জমি। এবং এটা যে শুধুমাত্র এই থর মরুভূমির লাগোয়া অংশে রয়েছে তা নয়, যেখানে রুক্ষ শুষ্ক ভূমি রয়েছে, ব্যাডল্যান্ড রয়েছে, সেখানেও কিন্তু এই ভূমিগুলো এই মরুভূমির দিকে অগ্রসর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং এর সব থেকে একটা বড় কারণ হচ্ছে গাছপালা কেটে দেওয়া। গাছপালা কাটা মানে পরিবেশের যে ভারসাম্য সেটা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তার জন্য কি হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে না, আর বৃষ্টিপাত না হলেই এই মরু অঞ্চল প্রসার বৃদ্ধি পাবে। এর পরিমাণ কত? 8.21 কোটি হেক্টর। ঠিক আছে। এই যে ভারতবর্ষের যে 25% ভূমি মরুকরণ হচ্ছে, যার পরিমাণ 8.21 কোটি হেক্টর পরিমাণ জমি কিন্তু মরুকরণের দিকে চলে যাচ্ছে। এটা ভারতবর্ষের মরুভূমির অবস্থা আমরা জানলাম। এরপরে যেটা আমরা জানবো, এই আফ্রিকার সাহারা মরুভূমি। সাহারা মরুভূমির কি পরিচয় আছে? এটা পৃথিবীর বৃহত্তম মরুভূমি বলে আমরা জানি। দেখো এই যে সাহারা মরুভূমি, এই হচ্ছে আফ্রিকা মহাদেশ। দেখো কতগুলো দেশ জুড়ে এই সাহারা মরুভূমি রয়েছে, যে মালি, নাইজার, চাদ, সুদান, ইজিপ্ট, লিবিয়া, টিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো, তারপর এই যে এটা সাউথের সাহারা পশ্চিমভূমি, মৌরতানিয়া প্রভৃতি দেশগুলো কিন্তু এই পুরো সাহারা মরুভূমির একে পুরো ঢেকে রয়েছে। এবং সেই জন্য এই আফ্রিকা মহাদেশ পৃথিবীর অন্যতম অনুন্নত এবং দারিদ্র মহাদেশ বলা হয়। কারণ এখানে শিক্ষার আলো বা উন্নতির আলো, দেখো এই যদি অবস্থা হয়, এত বৃহৎ অঞ্চল জুড়ে সম্পূর্ণ যেটাকে কাজে লাগানো যাচ্ছে না, তাহলে স্বাভাবিকভাবে তারা পিছিয়ে পড়ছে সামগ্রিকভাবে। তো সাহারার দক্ষিণ প্রান্তের সাহেল অঞ্চল, এই হচ্ছে সাহেল অঞ্চল। এই যে দক্ষিণ প্রান্তের সাহেল অঞ্চল 1950 থেকে 75 সালের মধ্যে মরুভূমি 100 কিলোমিটার দক্ষিণে অগ্রসর হয়েছে। তার মানে 100 কিলোমিটার, মানে বুঝতে পারছো কতটা এরিয়া। মানে প্রথম অবস্থায় বা যে অবস্থায় ছিল সেখানটা রোধ না করার জন্য কি হচ্ছে, ধীরে ধীরে কিন্তু 100 কিলোমিটার অঞ্চল অতিরিক্ত হারে এই অবধি ছিল। দেখো এই অবধি ছিল, এরপরেও এতটা অঞ্চল, সাহেল থেকে এতটা অঞ্চল কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং প্রতি বছর এখনো পর্যন্ত 5 থেকে 10 কিমি করে মরুকরণ দক্ষিণে সরছে। তাহলে এখানে আমাদেরকে কি করতে হবে? প্রতিরোধ করতে হবে, তাই না? এই সাহেল অঞ্চলে কি হচ্ছে, ড্রট মানে খরা দেখা দিচ্ছে, ইরোশন মানে ক্ষয় হচ্ছে, মৃত্তিকার ক্ষয় হচ্ছে। যে মৃত্তিকার গুণাগুণ, সেই গুণাগুণকে ধরে রাখা যাচ্ছে না। মৃত্তিকার গুণাগুণকে ধরে না রাখার জন্য সেখানে যদি কৃষিকাজ করা হয়, গাছপালা বা বৃক্ষরোপণ করা হয়, তাহলে সেগুলো সঠিক পরিমাণে বৃদ্ধি হচ্ছে না, বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে না, ফলে মৃত্তিকা ক্ষয় হচ্ছে। ওভার গ্রেজিং অ্যান্ড ওভার ফার্মিং, অতিরিক্ত হারে পশুচারণ
আর তার সঙ্গে হচ্ছে অতিরিক্ত কৃষিকাজ, মানে বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ না করে যখন তখন যেখানে সেখানে যেভাবে খুশি কৃষিকাজ করলে কিন্তু সেখানেও গুণাগুণ নষ্ট হতে পারে, যার জন্য কিন্তু মরুভূমির প্রসার বৃদ্ধি পেতে পারে। বুঝে যাচ্ছে তো? তো দেখো এখানটা কি কোন কোন দেশ, লিবিয়া, মিশর, মরক্কো, আলজেরিয়া, টিউনিশিয়া, ঠিক আছে, সুদান, মাউরিটানিয়া, এই যে মাউরিটানিয়া যেটা বলছিলাম, মালি, চাঁদ, এই যে চাঁদ, মালি, নাইজার, সেনেগাল, নাইজার, 11টি দেশের সাহারা মরু প্রান্তীয় এলাকা পুরো মরুগ্রাসে আক্রান্ত। তাহলে কটি দেশ মরুগ্রাসে আক্রান্ত আফ্রিকা মহাদেশে? 11টি দেশ কিন্তু মরুগ্রাসে আতঙ্ক। এই সাহারা মরুভূমির একটা প্রান্তরের আমি ছবি দেখিয়ে, এটা জল একটা দেখিয়েছি, কিন্তু এতটাও সব জায়গায় জল নেই, জাস্ট আমি একটা দেখিয়েছি ছবি। এখানটায় রুক্ষ শুষ্ক প্রান্তর বেশিরভাগ অঞ্চল জুড়েই লক্ষ্য করা যায়। ঠিক আছে, এই মরুভূমি কেন বৃদ্ধি পাচ্ছে তোমাদের কি মনে হয়? যেটা সাহেল অঞ্চল বৃদ্ধি পাওয়ার জন্য আমরা বললাম, তাহলে এই মরু অঞ্চল বৃদ্ধি পাওয়ার জন্য, মরু প্রসারণ বৃদ্ধির জন্য দুটি কারণ কিন্তু মূলত দায়ী। একটা হচ্ছে প্রাকৃতিক কারণ, এই প্রাকৃতিক কারণের উপরে মানুষের কোনো হাত নেই। আর একটা হচ্ছে আর্থসামাজিক কারণ, যেটা মানুষের দ্বারাই ঘটে চলেছে। তো প্রথমে আমরা প্রাকৃতিক কারণ সম্পর্কে একটু আলোচনা করে নিই। কি সেই কারণগুলো? 1 নম্বর হচ্ছে জলবায়ুর পরিবর্তন। এই জলবায়ু কিন্তু ব্যাপকভাবে পরিবর্তন হচ্ছে, যে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি এবং তার সাথে বিশ্ব উষ্ণায়ন এই মরু প্রসারণের কিন্তু প্রধান কারণ। এটা শুধুমাত্র যে এই মরু অঞ্চলে ঘটছে তা নয়, সারা পৃথিবী জুড়ে কিন্তু এই বিশ্ব উষ্ণায়নের ব্যাপক ক্ষতিকর প্রভাব আমরা পেতে শুরু করেছি অলরেডি। গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি, ঠিক আছে। দেখো এই হওয়ার জন্য মরুভূমির প্রান্তর বা পাশাপাশি অঞ্চলগুলো কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরো এই প্রান্তরটা পুরো দেখো একদম পুরো শুকিয়ে খরা অবস্থায় হয়ে গেছে, এবং যদি অনেক বছর যদি এরকমভাবে খরা কবলিত অবস্থায় থাকে, এটাও কিন্তু মরুভূমিতে পরিণত হয়ে যাবে। এই অঞ্চলটা দেখো মাটি ফেটে কিভাবে কতটা ফাঁক হয়ে গেছে, এবং এখানটা দেখো কোনো গাছপালা সেভাবে গড়ে উঠবে বৃদ্ধি পাচ্ছে না। গাছ লাগানো রয়েছে, গাছ লাগানো হচ্ছে, কিন্তু পাথুরে বনভূমি বা মাটি সেভাবে এখানে গুণাগুণ নেই বলে, বৃষ্টিপাত নেই বলে এটাও কিন্তু ধীরে ধীরে এই রুক্ষ শুষ্ক মরুপ্রান্তরে পরিণত হতে পারে। তাহলে একটা জলবায়ুর পরিবর্তন প্রথম কারণ, প্রাকৃতিক কারণে। 2 নম্বর হচ্ছে খরা বৃদ্ধি। খরা কখন হয়? স্বাভাবিকের থেকে যদি যে পরিমাণ বৃষ্টিপাত হওয়া প্রয়োজন, যদি তার থেকে কম বৃষ্টিপাত হয়, তখন তাকে আমরা বলবো খরা, তাই তো? অর্থাৎ বন্যার বিপরীত অবস্থা, তার মানে শুকিয়ে যাওয়া অবস্থা। তো কোথায় হচ্ছে? দেখো মরুপ্রান্তীয় শুষ্ক বা প্রায় শুষ্ক অঞ্চলে দীর্ঘকালীন খরা সৃষ্টির ফলে মাটি শুষ্ক হচ্ছে, দেখো মাটি শুষ্ক হচ্ছে, ফেটে যাচ্ছে, ফেটে গিয়ে আলগা হয়ে গিয়ে কিন্তু এই খরার পরিমাণ বৃদ্ধি করছে। ঠিক আছে, আর ভূমিক্ষয় বৃদ্ধি কিভাবে হচ্ছে? হঠাৎ প্রবল বৃষ্টি এবং শুষ্ক ঋতুতে ব্যাপক ধূলিঝড় এবং ভূমিক্ষয় হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে? বালি অপসারিত করে মরু প্রসারণ বৃদ্ধি পাচ্ছে। তার মানে হঠাৎ যদি প্রবল বৃষ্টি হয় বা শুষ্ক ঋতুতে যদি ব্যাপক ধূলিঝড় হয়, সেই কি হচ্ছে? উপরের স্তর কিন্তু মাটির স্তর ধুয়ে চলে যাচ্ছে, এবং বায়ুর যদি গতিবেগ বেশি হয়, তাহলে মরুভূমির প্রান্তর থেকে বালি উড়িয়ে নিয়ে গিয়ে কিন্তু পার্শ্ববর্তী যে ভূমি রয়েছে সেখানে কিন্তু সহজেই মরু অঞ্চল বা মরুভূমি প্রসারিত হতে বা বৃদ্ধি পেতে পারে, তাই তো? যেমন আমরা বায়ুর যখন বিভিন্ন ভূমিরূপ সম্পর্কে আলোচনা করেছি, তখন দেখবে বায়ু ভাসমান পদ্ধতিতে যাচ্ছে, গড়ানো পদ্ধতিতে যাচ্ছে। তাহলে সেগুলোও তো শুধু যে মরুভূমির প্রান্তরে আটকে থাকছে তা নয়। লোয়ের সমভূমি কি দেখলে? গোবি প্রান্তর থেকে, সেখান থেকে হাওয়ার ফলে দক্ষিণ দিকে এসে সেখানে হোয়াং অববাহিকা সমভূমি গড়ে তুলছে। তো এরকম ভাবে কিন্তু বালি উড়ে গিয়ে তার প্রান্তর থেকে বা খরা বন্যা কবলিত অঞ্চল থেকে উপরের মৃত্তিকার স্তর যদি সম্পূর্ণ ধুয়ে চলে যায়, তখনও তো এই অঞ্চলে কিন্তু ভূমিক্ষয় বৃদ্ধি পেলে সেটা মরু অঞ্চল বা মরু প্রসারিত করতে পারে।
তাহলে প্রাকৃতিক কারণ কি কি প্রাকৃতিক কারণ আমরা আলোচনা করলাম? 1 নম্বর হচ্ছে জলবায়ুর পরিবর্তন, 2 নম্বর হচ্ছে কি খরা বৃদ্ধি, আর 3 নম্বর ভূমিক্ষয় বৃদ্ধি। এরপরে কি আলোচনা করব আমরা? আর্থসামাজিক কারণ। ভেরি গুড। তো কি রয়েছে আর্থসামাজিক কারণ? এই আর্থসামাজিক কারণ এটা কিন্তু শুধুমাত্র মানুষই এখানে প্রধান দায়ী। তো কি কি? প্রধানত ত্রুটিপূর্ণ কৃষিকাজ, যেটা আলোচনা করছিলাম যে কৃষিকাজও কিন্তু নির্দিষ্ট পদ্ধতিতে কৃষিকাজ করতে হবে। প্রত্যেক বছর সারা বছর যদি একটা জমিতে একই পরিমাণ বা এক ধরনের ফসল চাষ করতে থাকি তাহলে সেই মাটির কিন্তু গুণাগুণ হ্রাস পেতে থাকে। এবং অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য যদি সেই মাটিকে সারা বছর ধরে চাষ করা যায়, একই রকম পদ্ধতিতে চাষ করা যায়, তাহলে মাটিতে জলসেচ আবার অতিরিক্ত জলসেচ করলেও সেই মাটিতে লবণতার পরিমাণ বৃদ্ধি পেতে পারে। তাহলে সেই মাটির গুণাগুণ নষ্ট হচ্ছে। তাহলে আর যদি মাটিতে লবণতার পরিমাণ বৃদ্ধি পায় তাহলে কি হবে? এবং যথেষ্ট পরিমাণে যে রাসায়নিক সার প্রয়োগ করা হয় তাহলে সেখানেও কিন্তু মাটির উর্বরতা হ্রাস পাবে, লবণতা বৃদ্ধি পাবে। এই মাটি কিন্তু মরুকরণের দিকে পা বাড়াবে। কারণ মরু তো সবসময় সব মাটিকে ডাকছে, আয় তোরা আমার কাছে আয়, আমি তোদেরকে এই ধুধু বালির প্রান্তরে পরিণত করব, তাই না? তো সেরকম ভাবে তারা কিন্তু এই মাটিগুলো মরু প্রান্তরে পরিণত হয়ে যেতে পারে। 2 নম্বর কারণ কি? বৃক্ষচ্ছেদন। কি বৃক্ষচ্ছেদনটা কি? বৃক্ষচ্ছেদন তোমরা তো জানোই যে একটা গাছ কাটলে কিভাবে পরিবেশের ব্যাপক পরিমাণ ক্ষতি হয়। গাছ কি করে? গাছ আমরা যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি সেই কার্বন ডাইঅক্সাইড কিন্তু গাছ গ্রহণ করে আমাদেরকে অক্সিজেন দেয়। এবং যদি গাছ না থাকে তাহলে তুমি এই যে গরমের সময় প্রচণ্ড রাস্তায় যখন বেরো তখন কি মনে হয়? একটু গাছের তলায় গিয়ে দাঁড়ায়, তখন কিন্তু আমরা এই গাছের উপযোগিতা, গাছের কার্যকারিতা আমরা কিন্তু বুঝতে পারি, তাই না? তো গাছ কেটে দিলে কি হচ্ছে? গাছ কেটে দিলে কত রকম ক্ষতি হচ্ছে দেখো। একটা গাছ তার শিকড় মাটিকে সম্পূর্ণভাবে ধরে রেখেছিল, বৃষ্টিপাত হলেও বা বন্যা হলেও সে মাটিকে ধরে আঁকড়ে রেখেছিল, মাটি ক্ষয় করতে দিচ্ছে না। বা একটা গাছ যদি থাকে সেই অঞ্চল ওপর থেকে যদি বৃষ্টিপাত পড়ে তাহলে সরাসরি গাছের পাতায় প্রথমে পড়ছে, তারপর সেখান থেকে মাটিতে পড়ছে। এবং যেখানে উন্মুক্ত প্রান্তরে যদি অনেক উঁচু থেকে বৃষ্টিপাতটা পড়ছে সেটা কিন্তু মাটিতে আঘাত করে, উন্মুক্ত মাটিতে সেগুলো আঘাত করতে পারে, করে তো নাকি? আঘাত করে। তাহলে দেখো বৃক্ষচ্ছেদন, আর বৃক্ষচ্ছেদন সবসময় তো বাষ্পমোচন করছে, যার জন্য কিন্তু বৃষ্টিপাতের একটা সবসময় ইয়ে থাকে। আর যেখানে গাছ থাকে সেই এরিয়া কিন্তু গাছের তলা কিন্তু এই বাষ্পমোচন করার জন্যই কিন্তু গাছের তলা কি হয়? ঠান্ডা থাকে। ঠিক আছে? তাহলে এরকম ভাবে যদি বৃক্ষচ্ছেদন করা হয় অনিয়ন্ত্রিতভাবে, এই যে দেখো গাছপালা কেটে দাও, এই যে ছবিটা দেখো, ছবিটা কিভাবে বোঝানো হয়েছে। এখানে গাছপালা আছে, ঘাস রয়েছে, এখানটা একটু ঝোপঝাড় রয়েছে বলে এইটা একটু সুন্দর মরুভূমি সমভূমি ঘাসওয়ালা একটা জমিতে তৈরি হয়েছে। যেখানটায় নেই, যখন থাকছে না তখন এটা এই পুরো ফাটা মরুভূমি ধুধু বালির প্রান্তরে পরিণত হতে বেশি সময় লাগবে না। তাহলে বৃক্ষচ্ছেদন একটা অন্যতম কারণ এই মরুভূমির প্রসার বৃদ্ধি কারণের জন্য। যথেচ্ছ হারে পশুচারণ, অতিরিক্ত যদি পশুচারণ করি, দেখো এই যে পশুচারণ, পাশেই মরুভূমি এবং আমি এখানে গাছ লাগালাম, ছোট ছোট গাছ রয়েছে, এখানে যদি তার মধ্যে যদি আমি পশুগুলোকে ছেড়ে দিই তাহলে কি হবে? তাদের খুরের আঘাতে সেই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র গাছ নষ্ট হয়ে যাবে। শুধু আমি এই বৃহৎ অঞ্চল ছেড়ে তোমার বাড়ির কথাতেই আসি। তোমার বাড়িতে তুমি ছোট্ট গাছ লাগিয়েছো, চারা গাছ লাগিয়েছো, পার্শ্ববর্তী পাশের বাড়ির বা তার পাশের বাড়ির বা কোনো এক জায়গা থেকে এসে গরু বা ছাগল এসে যদি তোমার গাছ থেকে খেয়ে নেয় বা পা দিয়ে মারিয়ে দেয়, সেই গাছ থেকে বৃদ্ধি পাবে? পাবে না। তাহলে একই রকমভাবে এটা যদি একটা বৃহৎ অঞ্চলে, মরু অঞ্চলে, বা যেখানে আমরা মরু অঞ্চল প্রসার রোধের জন্য করছি, জঙ্গল বাড়ানোর জন্য করছি, কারণ আমরা এতদিন প্রচুর ভুল করেছি মানুষ, যে ব্যাপক হারে বৃক্ষ কেটে কেটে সেখানে কৃষি জমির পরিমাণ বাড়াতে সাহায্য করি বা বাসযোগ্য জমির পরিমাণ বাড়ানোর জন্য আমরা করছি। তাহলে সেগুলো কিন্তু আমরা এখান থেকে রোধ করতে পারবো এই বৃক্ষচ্ছেদনকে, যদি বন্ধ করতে পারি। তাহলে বৃক্ষচ্ছেদন একটা অন্যতম কারণ। আর হচ্ছে যথেচ্ছ পশুচারণ। সীমিত চারণভূমিতে অতিরিক্ত যদি পশুচারণ করা হয়
তাহলে করলে কি হবে, এটা তৃণের ক্ষতি হয়, করলে মরুকরণের কবল বৃদ্ধি পাবে। তাহলে আর্থসামাজিক কারণ কি কি? ত্রুটিপূর্ণ কৃষিকাজ, বৃক্ষছেদন আর যথেচ্ছ পশুচারণ, এই তিনটি কারণ। মরু প্রসারণের ফলাফল কি কি? মরু প্রসারণ হওয়ার ফলে কি কি কারণ লক্ষ্য করা যাচ্ছে? দেখো, জমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে, প্রথমত একদম কৃষি জমি ধ্বংস হয়ে যায়, এতক্ষণ যা আলোচনা করলাম। উদ্ভিদ ও প্রাণীর মৃত্যু ঘটছে এবং জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। ভৌমজলের ভাণ্ডারে সংকট বৃদ্ধি হচ্ছে। ভৌমজল অর্থাৎ মাটির তলায় যে ভৌম যে জল রয়েছে সেটা তাদের ভাণ্ডার ধীরে ধীরে নিচের স্তরে চলে যাচ্ছে। এবং মরুকরণ কবলিত এলাকা থেকে মানুষ পরিবেশগত পরিব্রাজনে বাধ্য হয়ে যাচ্ছে, অর্থাৎ মানুষ একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে যেতে বাধ্য হচ্ছে, তার সম্পূর্ণ নিজস্ব ঘর বাড়ি ছেড়ে এখন মরুর বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, আমরা এই প্রতিরোধের উপায় কি কি? মরুকরণকে আমরা কিভাবে বন্ধ করতে পারবো? প্রথমত যে ভূমিক্ষয় রোধ করতে হবে। কিভাবে ভূমিক্ষয় রোধ করতে হবে? ভূমিক্ষয় রোধ করতে গেলে একটা জমিতে এই মরুপ্রান্তীয় এলাকায় মাটি ক্ষয় রোধ করতে গেলে ঢালু এলাকায় সমোন্নতি রেখা চাষ, অর্থাৎ যে সমোন্নতি রয়েছে কন্ট্রোল লাইন, সেই কন্ট্রোল লাইন ধরে ধরে চাষ করতে হবে। সেখানে বড় বড় গাছ লাগাতে হবে, যে এই গাছগুলোকে কি হবে, শিকড় দিয়ে মাটিকে ধরে রাখবে, আঁকড়ে রাখবে, সহজে সেই মাটিটাকে মরুভূমিতে পরিণত হতে দেবে না। এবং ঘাস লাগিয়ে সেই উপরের মাটির আচ্ছাদনকে সঠিকভাবে প্রয়োজিত করে রাখতে হবে, বাধা দিয়ে রাখতে হবে। তাহলে একটা বড় আচ্ছাদন তৈরি করলে কিন্তু, এবং ঝোপঝাড় জাতীয় গাছ, এই যে গাছপালা বা মুথা জাতীয় তৃণ লাগিয়ে কিন্তু তৃণভূমির আচ্ছাদন তৈরি করা যেতে পারে, যা দিয়ে ভূপৃষ্ঠর প্রবাহ আটকানো প্রয়োজন। অর্থাৎ এই যে মরুর যে প্রান্তর, এই প্রান্তর কিন্তু প্রবাহ আটকানো প্রয়োজন। দেখো এখানে যে ছবিটা দিয়েছি, এই ছবিটা এই মরুভূমির প্রান্তর, এখানে একটা নির্দিষ্ট পথ দেখো লাইন দিয়ে গাছপালাগুলো কিন্তু লাগানো হয়েছে। লাইন দেওয়া হয়েছে না? কারণ লাইন দিয়ে গাছপালাগুলো লাগানো হয়েছে নির্দিষ্ট পদ্ধতিতে, বৈজ্ঞানিক পদ্ধতিতে, যাতে কোনো যদি বড় মানে ঝড় ঝাপটা হয় সেগুলো কিন্তু এই গাছপালা তারা রক্ষা করবে, এবং এই বালির প্রান্তরটাকে এখানে এই যে আচ্ছাদন তারা রক্ষা করে দেবে, এদিকে আর বৃদ্ধি পাবে না। তাহলে এরকম ভাবে আমরা ভূমিক্ষয় রোধ করতে পারি। মরু লাগোয়া এলাকায় বালিয়াড়ির যে অগ্রগমন আটকাতে কি করা হবে? বালিয়াড়ির ওপর খরা প্রতিরোধী গাছ রয়েছে, যেগুলো সহজে মরু অঞ্চলে বৃদ্ধি পায় এবং মাটির শিকড় মাটির অনেক গভীরে প্রবেশ করাতে পারে। কি যে গুল্ম ঝোপ ঘাস লাগানো যেতে পারে, এবং শক্ত বেড়া দেওয়া, এবং খনিজ তেলের গাছ ছড়ানো। তাহলে সহজে সেই অঞ্চলটা আর যে নতুন করে মরুভূমি প্রসারিত যাতে না হয়, সেই দিকটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে কি বললাম বোঝা গেল? বালিয়াড়ির প্রসার রোধ করা। এখন যে পরিমাণ রয়েছে, যদি বালিয়াড়িকে যদি আমরা না বৃদ্ধি করতে দিই, তাহলে কিন্তু আমরা সহজেই এই মরুভূমিকে এক জায়গায় নির্দিষ্ট জায়গায় আমরা আটকে রাখতে পারবো, নতুন কোনো অঞ্চলে এটাকে আমরা বাড়াতে দেব না। এটাই আমাদের সংকল্প হবে। তো ভারতের সেন্ট্রাল অ্যারিড রিজন রিসার্চ ইনস্টিটিউট, মানে CAZRI, পুরো কথা কি, সেন্ট্রাল অ্যারিড জোন অফ রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে, সদর দপ্তর কোথায় হচ্ছে? রাজস্থানের যোধপুরে। তারা কি করলো, কৃষি জমির পাশে বায়ুর গতির মুখে আড়াআড়ি ভাবে উদ্ভিদের প্রাচীর, ওখানে তো আর তুমি মানে কি ইট বালি সিমেন্ট দিয়ে প্রাচীর তৈরি করা যাবে না প্রকৃতিতে, সেখানে কি করে উদ্ভিদের প্রাচীর তৈরি করা হয়েছে, করে বায়ুচ্ছেদ ঘটিয়ে কৃষি জমিকে বালি সঞ্চয় থেকে রক্ষা করা হয়েছে। তো বালির যে সঞ্চয়ের ফলে যে ভূমিরূপ, সেটা মরুভূমির পার্শ্ববর্তী অঞ্চলে বা যেখানে রুক্ষ শুষ্ক জমি রয়েছে সেখানে গড়ে উঠতে পারে, সেখানে গাছের প্রাচীর দেওয়া হয়েছে। গাছের প্রাচীর দিয়ে এই মরুকরণ অঞ্চলকে প্রসারে রোধ করতে চেষ্টা করা হচ্ছে। সাহারার দক্ষিণ প্রান্তে 7,000 কিমি দীর্ঘ এবং 15 কিমি চওড়া গাছের প্রাচীর তৈরি করা হয়েছে সাহারাতে। দেখো এই যে এটা কিন্তু সাহারার একটা অংশ, এদিকে দেখো মরুর প্রান্তর, আর এখানটায় দেখো এই যে সবুজ বনভূমি, অর্থাৎ এই অঞ্চলে নির্দিষ্টভাবে গাছ লাগানো হয়েছে 7,000 কিমি ধরে, এবং 15 কিমি চওড়া গাছের প্রাচীর তৈরি করা হয়েছে, যাতে মরুভূমি নতুন করে আর
জনবসতি অঞ্চলের মধ্যে প্রবেশ করতে না পারে, যার নাম হয়েছে গ্রেট গ্রিন ওয়াল, GGW। তাহলে যদি GGW কি সেটা যদি তোমার আলোচনা করতে বলা হয় তাহলে আলোচনা করতে পারবে। সাহারার দক্ষিণ প্রান্তে 7,000 কিমি দীর্ঘ এবং 15,000 কিমি চওড়া গাছের যে প্রাচীর তৈরি করা হয়েছে এটাই হচ্ছে গ্রেট গ্রিন ওয়াল নামে পরিচিত। তাহলে এতক্ষণ যা বললাম বুঝতে পারলে? এইটা আমরা বলছি কিভাবে মরুভূমিকে প্রসার হাত থেকে রক্ষা করতে পারবো। একটা হচ্ছে ভূমিক্ষয় রোধ করা আর একটা হচ্ছে বালিয়াড়ির প্রসার রোধ করা। আমরা দেখো মরুভূমির প্রতিরোধের উপায় হিসেবে দুটো কারণ আলোচনা করেছি ইতিমধ্যে, আর 3 নম্বর হচ্ছে পশুচারণ জমির উন্নতি। তাহলে এমন আমরা পশুচারণ জমি আমাদের নির্দিষ্ট করতে হবে যেখানটাতে এই যে উট, ভেড়া, ছাগল বা এই পশুচারণ করতে গিয়ে যাতে নতুন করে কোনো তৃণভূমি নষ্ট না হয়ে যায়। কারণ এই পশুচারণ শিল্পটাকেও বাঁচিয়ে রাখতে হবে, কারণ সেগুলো এখান থেকে পশুচারণের বৃদ্ধি হলেই কিন্তু দুগ্ধ শিল্প, মাংস প্রক্রিয়াকরণ শিল্পগুলো কিন্তু বেড়ে উঠবে। তো এটাকেও যেমনভাবে রাখতে হবে তার পাশাপাশি আমাদের তৃণভূমিকেও কিন্তু বাঁচিয়ে রাখতে হবে। ঠিক আছে, সেই জন্য রাজস্থানের কিছু পঞ্চায়েত এরকম নজরদারি চালু করেছে। ঠিক আছে, এবং সর্বশেষ যে কারণ সেটা হচ্ছে বৈজ্ঞানিক জলসেচ ও কৃষিকাজ। আমাদের এমনভাবে চাষাবাদ করতে হবে যেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাস করতে হবে। চাষবাস করলে তবেই ভূমিক্ষয় রোধ হবে, তবেই কিন্তু মাটির গুণাগুণ বৃদ্ধি পাবে। এবং জলসেচ করতে হবে, গর্ত খুঁড়ে চেক ড্যাম তৈরি করতে হবে, এবং যখন বৃষ্টি হবে বৃষ্টির জলকে যাতে আমরা সহজেই সংরক্ষণ করতে পারি সেটাও আমাদের দেখতে হবে। আর খরা প্রতিরোধী শস্য হিসাবে মিলেট চাষ করা যেতে পারে। মিলেট চাষ করলে সেখান থেকেও কিন্তু মাটির আর্দ্রতা এবং বৃষ্টিপাতের ভিত্তিতে আমরা চাষবাদ করতে পারবো। তাহলে খরা প্রতিরোধী যে বিভিন্ন শস্যগুলো রয়েছে, ফসলগুলো রয়েছে, সেগুলোও কিন্তু আমাদেরকে এই নির্দিষ্ট অঞ্চলে বেশি পরিমাণে চাষের ওপর জোর দিতে হবে যাতে সহজ সেই অঞ্চলটা খরা অঞ্চলে পরিণত না হয়, তাই না? তাহলে এতক্ষণে আমরা যেটুকু অংশ আলোচনা করেছি তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছ, এবং এইখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের জন্য উল্লেখ করেছি। তোমরা এই নির্দিষ্ট প্রশ্নগুলো বাড়ি থেকে ভালো করে একটু বই দেখে জেনে আসবে, এবং এখনো পর্যন্ত যদি কারোর কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবে যে স্যার এই নির্দিষ্ট জায়গাটায় সমস্যা হচ্ছে, বোঝা যাচ্ছে না, তাহলে আমি তোমাদেরকে অবশ্যই আরও একবার বলে সাহায্য করব। ঠিক আছে, দেখো এখানে গ্রেট গ্রিন ওয়াল, খরা প্রতিরোধী শস্য, CAZRI পুরো কথা এইগুলোই এখানটায় দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী কোনো অংশে আমরা এখান থেকে প্রশ্ন উত্তর থেকে যদি আমরা কিছু করতে পারি সেটা আমি দেখছি, তাহলে সেই প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করব। আজকের ক্লাস এখানেই থাকবে, এই পর্যন্তই থাকবে। সবাই খুব ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ।